নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন শুনছি সিডনি সেলডনের ইফ টুমরো কামস, যার ভাষান্তর করেছেন পৃথ্বীরাজ সেন। আজ 11 অধ্যায়, খবরের কাগজ। তাহলে শুরু করি। জজ, ট্রেসিকে এখানে রাখা বোধহয় উচিত নয়। খবরের কাগজ পড়তে পড়তে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন ওয়ার্ডেন। জানতে চাইলেন, কেন? সমস্যাটা কোথায় হচ্ছে? মুখ ভার করে সু বললেন, আমার মনে হচ্ছে ট্রেসি বোধহয় অ্যামিকে পছন্দ করতে পারছে না। মনে হয় ও কোনো বাচ্চা ছেলে মেয়েকে পছন্দ করে না। অ্যামির সঙ্গে নিশ্চয়ই ও খারাপ ব্যবহার করেনি। তেমনভাবে মারধর করেছে কি? বকাঝকা? না। তাহলে? কাল অ্যামি দৌড়ে ট্রেসির গলা জড়িয়ে ধরেছিল। ট্রেসি ওকে দুহাত দিয়ে ধরে ঠেলে সরিয়ে দিয়েছে। অ্যামি সঙ্গে সঙ্গে ঠোঁট ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল। অ্যামি বোকা মেয়ে, ইতিমধ্যেই ট্রেসিকে পাগলের মতো ভালোবাসতে শুরু করেছে। হয়তো এই কারণেই আমার ঈর্ষা হচ্ছে। ওয়ার্ডেন ব্র্যানিগান স্ত্রীর স্বভাব চরিত্র সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। তিনি হাসতে হাসতে বললেন, ও এই কথা। তবে জেনে রাখো, ট্রেসি এই কাজে সব থেকে উপযুক্ত। যদি সত্যি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাকে বলো, আমি সমাধানের একটা পন্থা বাতলে দেব। সু এলেন তখনকার মতো চুপ করে গেলেন, কিন্তু স্বামীর এই উত্তরে তিনি যে সন্তুষ্ট হতে পারেননি তা তার আচরণ দেখেই বোঝা গেল। ট্রেসি উৎসুক চিত্তে জানতে চাইল, ধোবিখানার কাপড়গুলো যে ঝুড়িতে যায় সেগুলি কি ভালোভাবে দেখা হয়? লিটল চ্যাপ উত্তর দিল, না, তবে যখন ঝুড়িতে নোংরা জামা কাপড় রাখা হয় তখন একজন পাহারাদার সবকিছুর ওপর নজর রাখে। ট্রেসি চিন্তায় পড়ল। আমতা আমতা করে জানতে চাইল, আচ্ছা আর্লি, যদি কেউ পাহারাদারের দৃষ্টি অন্যদিকে 5 মিনিটের জন্য আকর্ষণ করে তাহলে কি হবে? তাতে কি হবে? বলতে বলতে আর্লি লিটল চ্যাপ হেসে ফেলল। যদি কেউ পাহারাদারটার সঙ্গে ফষ্টি নষ্টি করে বা তাকে অন্যদিকে টেনে নিয়ে যায় তাই বলছো তো? হ্যাঁ, এখানে সেরকম গায়ে পড়া অনেক বেহায়া মেয়ে আছে। বলো তো, তাদের কাজে লাগিয়ে দেব। কিন্তু 5 মিনিটের মধ্যে তুমি কি গুটি সুটি মেরে ওই ঝুড়ির ওপর বসতে পারবে? তাহলে তুমি আমাকে সাহায্য করবে তো? মুহূর্তের জন্য কি ভেবে আর্লি বলল, হ্যাঁ করব। বিগ বার্থার মুখে ঝামা ঘষে দেবার এমন সুযোগ আমি আর কখনো পাবো না। জেলখানার বাতাসে একটা খবর তখন দ্রুত ছড়িয়ে পড়েছে। তা হলো, ট্রেসি হুইটনি জেল থেকে পালাতে যাচ্ছে। কোনো একটা মুখরোচক খবরের সন্ধানে সবাই উৎসুক চিত্তে অপেক্ষা করে। নিজেদের সাহস নেই, কিন্তু কেউ একজন সাহসী হয়ে উঠেছে এ কথা ভেবে সকলে মনে মনে অসীম আনন্দ পায়। আর্লি লিটল চ্যাপের সাহায্যে পালাবার পরিকল্পনা তখন ক্রমশ আরও পেকে উঠেছে। আর্লি ট্রেসির পোশাকের মাপ নিল। লোলা আর পাউলিটা কোথা থেকে কাপড় জোগাড় করলো। ট্রেসির নতুন পোশাক তৈরি হলো। একজোড়া নতুন জুতো চুরি করে আনা হলো। পোশাকের রঙের সঙ্গে জুতো জোড়ার রং একেবারে মিলে গেল। টুপি, দস্তানা সব যেন ম্যাজিকের মতো এসে উপস্থিত হলো। এবার দরকার ক্রেডিট কার্ড আর ড্রাইভারের লাইসেন্স। মুখ গম্ভীর করে লিটল চ্যাপ বলল, সেসব কোথা থেকে পাবে? ভার যখন নিয়েছি তখন ব্যবস্থা তো করতেই হবে। আর কয়েকদিন বাদে জেমস মিন্টের নামে বড় অঙ্কের টাকায় ক্রেডিট কার্ড জোগাড় হয়ে গেল। শেষ অবধি ড্রাইভারের লাইসেন্স। পরদিন রাতে লিলিয়ান নামের একটা কয়েদি চুপি চুপি ট্রেসিকে ডেকে নিয়ে গেল। প্রথম দিন তার আঙুলের ছাপ যে ঘরে নেওয়া হয়েছিল সেই ঘরে ট্রেসি হাজির হলো। ওখানে আরেকজন অপেক্ষা করছিল। চট করে ফটো তোলা হয়ে গেল। কাল সকালে ড্রাইভারের লাইসেন্স হাতে এসে যাবে। লিলিয়ান বলল, শুনলাম তোমাকে অন্য সেলে ভর্তি করা হচ্ছে। লিলিয়ানের এই কথা শুনে ট্রেসি পাথর হয়ে গেল। তুমি জানো না, তোমাকে বিগ বার্থার সেলে পাঠানো হবে। নিজস্ব সেলে ফিরতেই আর্লি, লোলা, পাউলিটা এগিয়ে এলো। জানতে চাইল, সব ঠিক মতো হয়েছে তো? ট্রেসির মাথায় তখন ঘুরপাক খাচ্ছে লিলিয়ানের শেষ কথাগুলো।
তোমাকে বিগ বার্থার সেলে পাঠানো হবে। পাউলিটা জানালো, শনিবারের মধ্যে সব কিছু তৈরি হয়ে যাবে। ট্রেসি মনে মনে ভাবল, শনিবারের মধ্যেই সব কাজ শেষ করতে হবে। আর্লি ফিসফিস করে বলল, সব ঠিক আছে, শনিবার 2টোর সময় ধোবিখানার গাড়ি আসবে। 1:30টার মধ্যে তুমি নোংরা জামা কাপড় রাখার পাশের ঘরে পৌঁছে যাবে। পাহারাদারদের জন্য চিন্তা করো না, লোলা ওকে ভুলিয়ে রাখবে ফষ্টি নষ্টি করে। পাউলিটা তোমার সব জিনিসপত্র নিয়ে পাশের ঘরে অপেক্ষা করবে। ভ্যানিটি ব্যাগের মধ্যে তোমার পরিচয়পত্র থাকবে, থাকবে ড্রাইভিং লাইসেন্স আর ক্রেডিট কার্ড। 2:15 গাড়ি বেরিয়ে যাবে গেট দিয়ে। ট্রেসির দম বন্ধ হয়ে এলো। বেরিয়ে তো যাবে, কিন্তু মৃতদেহ হয়ে আবার তাকে ফিরে আসতে হবে না তো এই জেলখানার 4 দেওয়ালের মধ্যে? আর কয়েকদিনের মধ্যেই ট্রেসি মুক্তি পাবে। তার হৃদস্পন্দন ক্রমশ আরও দ্রুত হয়ে উঠেছে। এবার লিটল চ্যাপ আর বিগ বার্থার মধ্যে রেষারেষি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। বিগ বার্থার সেলের সকলের কাছে এই খবর পৌঁছে গেছে যে ট্রেসি পালিয়ে যাবে, কিন্তু সাহস করে এই খবরটা কেউ বিগ বার্থার কানে তুলতে পারছে না। খারাপ খবর শুনতে সে মোটেই অভ্যস্ত নয়। খারাপ খবর যে বয়ে আনে, এক ঘুষিতে তার নাক ফাটিয়ে দেয় সে। শেষ পর্যন্ত শনিবার সকালে বিগ বার্থার কানে এই মারাত্মক খবরটা পৌঁছে গেল। যে জেল বয়টি ট্রেসির ফটো তুলেছিল সেই বিশ্বাসঘাতকতার কাজ করল। কথাটা শুনে বিগ বার্থা গম্ভীর হয়ে গেল। তার বিশাল শরীরটা তখন নিথর হয়ে গেছে। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলল, কখন পালাচ্ছে? আজ দুপুর 2টোর সময়। ধোবিখানার কাপড় জামা যে ঝুড়িতে রাখা হয় সেই ঝুড়ির মধ্যে গুটিসুটি মেরে বসে থাকবে। অনেকক্ষণ চিন্তা করার পর বিগ বার্থা মেট্রনের কাছে হাজির হলো। সে ওয়ার্ডেনের সঙ্গে এখন দেখা করতে চায়। শেষ রাতটা 2 চোখের পাতা এক করতে পারেনি ট্রেসি। উত্তেজনায় থরথর করে কেঁপেছে তার রোগা শরীর। অতীতের সব ছবিগুলো একের পর এক চোখের পর্দায় ভেসে উঠেছে। কতকাল এই নরকের অন্ধকারে পচে মরতে হয়েছে ট্রেসিকে। এবার সে সত্যি সত্যি মুক্তির সন্ধান পাবে। ঘুম ভাঙার ঘণ্টা পড়ল। ট্রেসি ধড়ফড় করে উঠে পড়ল। আর্লি লিটল চ্যাপ কাছে এসে বলল, কি ভাবছো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তোমাকে অশেষ ধন্যবাদ। কথাগুলো বলল বটে ট্রেসি, কিন্তু উত্তেজনায় তখনও তার বুক ধড়ফড় করে কাঁপছে। আমরা দুজনে আজ এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তুমি 1:30টার মধ্যে ওয়ার্ডেনের বাড়ি থেকে বেরিয়ে এসো, কেমন? অসুবিধা হবে না, আমি দুপুরে ঘুমাই, আমি অনায়াসে ফিরে আসতে পারবো। পাউলিটা বলল, একটু দেরি করো না কিন্তু, এখানে প্রত্যেকটা মিনিট অত্যন্ত মূল্যবান। সময়ের একটু এদিক ওদিক হয়ে গেলে সব পরিকল্পনা একেবারে ভেস্তে যাবে। ট্রেসি গলায় গভীর আত্মপ্রত্যয় নিয়ে বলল, আমি ঠিক সময়ে ফিরে আসব, দেখো। গদির তলা থেকে কিছু নোট বের করে লিটল চ্যাপ বলল, বেশি নেই, $200 আছে। বাইরের পৃথিবীতে গেলে সঙ্গে সঙ্গে টাকার দরকার। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। ট্রেসি কথা শেষ করতে পারল না। আর্লি বলল, চুপ, নাও টাকাটা রাখো। জল খাবারটা গিলছিল ট্রেসি। মাথার ভেতর একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। যে করেই হোক আজ তাকে পালাতে হবে। রান্নাঘরে আরও অনেকে ছিল। বেশ থমথমে পরিবেশ সেখানে। সবাই তারই কথা চিন্তা করছে। আজকের এই নাটকে সেই মহানায়িকার চরিত্রে অবতীর্ণ হবে। শেষ পর্যন্ত ঠিক মতো সংলাপ উচ্চারণ করতে পারবে তো, নাকি অর্ধেক কথা বলার পর শেষ হয়ে যাবে তার অভিনয়? আধ খাওয়া অবস্থাতেই উঠে পড়ল সে। ছুটল ওয়ার্ডেনের বাড়ি যাবার জন্য। বারান্দার শেষে লোহার গেট। পুলিশ দরজাটা খুলতেই উল্টো দিক থেকে বিগ বার্থার চোখে পড়ল। দুজনে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। ট্রেসি মনে মনে ভাবল, বিগ বার্থা, একটু বাদে তুমি একটা চমৎকার খবর পাবে, তখন তোমাকে আফসোস করে মরতে হবে। ট্রেসিকে দেখে বিগ বার্থা ভাবল, ও আমার হাতের মুঠোয় আসবে। ওর এই সুন্দর শরীরটা নিয়ে আমি যা খুশি খেলা খেলতে পারবো। সময় বুঝি আর কাটতে চাইছে না। ট্রেসি অ্যামিকে বই পড়ে শোনাচ্ছে। কি পড়ছে তা খেয়াল ছিল না।
তবে এটা বুঝতে পারছিল যে জানলা দিয়ে অ্যামির মা তার দিকে তীক্ষ্ণ নজর রেখেছেন। ট্রেসি, চলো লুকোচুরি খেলি। ট্রেসির তখন খেলার মতো অবস্থা নেই, যাতে শুয়ের মনে কোনো সন্দেহ না আসে তাই সে খেলতে রাজি হলো। নিশ্চয়, তুমি আগে লুকাও, আমি তোমাকে খুঁজে বের করব। বাংলোর সামনে একটা উঠোন, ওখান থেকে সেই ঘরটা দেখা যাচ্ছে যেখানে ট্রেসিকে 1:30টার সময় পৌঁছতে হবে। 15 মিনিটের মধ্যে তাকে বাইরে যাবার পোশাক পাল্টাতে হবে, ঢুকে পড়তে হবে ঝুড়ির মধ্যে, ওপর থেকে তার গায়ের ওপর নোংরা জামা কাপড় চাপিয়ে দেওয়া হবে। 2টোর সময় শান্ত্রী ফিরবে ট্রাকে মাল তুলবার জন্য। 2:15 গাড়ি বেরিয়ে যাবে। সামান্য দূরে শহরের মধ্যে ধোবিখানা। ড্রাইভারের জায়গা থেকে পেছনটা আর দেখা যাবে না। রাস্তায় লাল আলো দেখে ট্রাকটা দাঁড়ালেই ঝুপ করে পথে নেমে পড়বে। একটা ম্যাগনোলিয়া গাছের পাশে দাঁড়িয়ে অ্যামি বলছে, আমাকে দেখতে পাচ্ছ? এর সঙ্গে আর দেখা হবে না। এখান থেকে পালিয়ে গেলে দুজনের জন্য খুব মন খারাপ লাগবে আমার। একজন লিটল চ্যাপ আর একজন এই অ্যামি। নিজেই ভাবল ট্রেসি। আসছি, তোমাকে খুঁজে বের করব। সু এলেন বাড়ির ভেতর থেকে বারবার ট্রেসিকে দেখছিলেন। আজ সকাল থেকেই ট্রেসি বেশ চঞ্চল, ঘন ঘন ঘড়ি দেখছে, কোনো কাজে যেন মন নেই, অ্যামিকে ঠিকমতো যত্ন করছে না। স্বামী এলেই অভিযোগ করতে হবে। ট্রেসির স্বভাব চরিত্র মোটেই ভালো লাগছে না সু এলেনের। বেশ কিছুক্ষণ খেলার পর ট্রেসি দেখল 12:30 বেজে গেছে। এবার অ্যামির খাওয়ার সময় হয়েছে। ভেতরে গিয়ে ট্রেসি সু এলেনকে বলল, আমি এবার যাই মিসেস ব্রানিগান। কেন? দুটি ভ্রুভঙ্গিতে বিরক্তি এনে মিসেস বললেন, তোমাকে কেউ কিছু বলেনি ট্রেসি? তুমি কি জানো না আজ আমাদের এখানে কয়েকজন ভিআইপি আসবেন? ওই অতিথিরা আজ এখানেই খাবেন। অ্যামি আজ ঘুমোবে না, তুমি ওকে চোখে চোখে রাখবে। অতি কষ্টে নিজের উত্তেজনা দমন করে ট্রেসি বলল, না না, আজ আমি পারবো না। পারবে না মানে? সমস্ত শরীরের রক্ত চঞ্চল হয়ে উঠেছে শ্রীমতী ব্র্যানিগ্যানের। উনি যে রেগে গেছেন সেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ট্রেসি মত বদলালো। কারণ এখনই যদি মিস্টার ব্র্যানিগ্যানের কাছে এই খবর পৌঁছে যায়, তাহলে উনি ট্রেসিকে হয়তো সেলে পাঠিয়ে দেবেন। ট্রেসি জোর করে হেসে বলল, মানে বলছিলাম কি, অ্যামি এখনো খায়নি। তোমাদের দুজনের জন্য পিকনিকের মতো খাবারের প্যাকেট তৈরি করে রেখেছি। পেছন দিক দিয়ে মাঠে চলে যাও, ওখানে বসে আজ দুপুরের খাবারটা খেও, কেমন? হ্যাঁ, আমরা কখন ফিরবো মিসেস ব্রানিগান? 3টের আগে অতিথিরা চলে যাবেন, ওই সময় ফিরবে। এই কথা শুনে ট্রেসির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মিসেস ব্রানিগান জানতে চাইলেন, ট্রেসি, সত্যি করে বলো তো, তোমার কি শরীর খারাপ? না না, সেরকম কিছু নয়, তাড়াতাড়ি বলল ট্রেসি। ভিআইপিরা হঠাৎ জেলখানা পরিদর্শনে এসেছিলেন। গভর্নর উইলিয়াম হোভার নিজেই এসেছেন জেলখানা সংস্কার কমিটির সদস্যদের নিয়ে। প্রতি বছর একবার তারা জেলখানার হাল হকিকত দেখতে আসেন। সবই ঠিক আছে ব্রানিগ্যান, মেয়ে বন্দীদের বলো আরেকটু পরিষ্কার থাকতে, জেলখানাটাকেও পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে এই বছরে এখানকার বরাদ্দের পরিমাণ আরও বাড়িয়ে দেব। হাসতে হাসতে বললেন গভর্নর সাহেব। সকাল 10টার সময় গভর্নর হোভার এবং তার কমিটির সদস্যদের আসার কথা ছিল। সেদিন সকালেই গেট পাহারাদার সমস্ত বন্দির কাছে একটা গোপন খবর পাঠিয়ে দিয়েছে, তা হলো নেশার ওষুধ বা ছুরি ছোড়া কোনো কিছুই রাখা চলবে না। বিগ বার্থা ক্রমশ চঞ্চল হয়ে উঠেছে। সকালে সে ওয়ার্ডেনের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল, কিন্তু বলা হয়েছে ওয়ার্ডেন আজ খুবই ব্যস্ত থাকবেন, বিগ বার্থা যেন আগামীকাল আসে। একটা কুৎসিত গালাগাল দিয়ে বিগ বার্থা বলেছিল, আমাকে দেখা করতেই হবে, ভীষণ জরুরি এই দেখা করাটা। বিগ বার্থাকে সকলে সমঝে চলে, কিন্তু ওয়ার্ডেনের অফিস ঘরে কতক্ষণ বসে থাকবে সে? ঘড়ি দেখল 12:45, হাতে এখনো অনেক সময় আছে। দিনটা ভারী সুন্দর, আকাশের কোথাও কালো মেঘ নেই, ঝকঝকে রোদ্দুর চারপাশে হা হা করে হাসছে, বাতাসে একটা মিষ্টি গন্ধ। পুকুরটার ধারে বড় টেবিল ক্লথ পেতে অ্যামিকে ট্রেসি খেতে দিয়েছে। ডিম আর স্যালাড দেওয়া স্যান্ডউইচ অ্যামি মনের সুখে চিবোচ্ছে। ট্রেসি ঘড়ি দেখল
সর্বনাশ, 1টা বাজে। সময় বুঝি হু হু করে কেটে যাচ্ছে। যেমন করেই হোক পালাবার এই সুযোগটা আমাকে গ্রহণ করতেই হবে। এই সুযোগটা ফসকে গেলে আমি আর কখনো পালাতে পারবো না। 1:10। ওয়ার্ডেনের সেক্রেটারি টেলিফোন নামিয়ে বললেন, দুঃখিত, ওয়ার্ডেন বলেছেন আজ কিছুতেই তার সঙ্গে দেখা হতে পারে না। তেমন দরকার থাকলে আগামীকাল। দেখা করতেই হবে, আজই। কালকে খবরটা দেওয়ার কোনো দরকার হবে না। হঠাৎ নিজেকে সামলে নিল বিগ বার্তা। আরেকটু হলেই মুখ ফসকে সেই ভয়ঙ্কর খবরটা বেরিয়ে পড়ত। ট্রেসিকে সে কিছুতেই নাগালের বাইরে যেতে দেবে না। অনেক চিন্তা করে সে গেল জেলখানার লাইব্রেরিতে। এক টুকরো কাগজে কি যেন লিখল। তারপর মেট্রনকে আসতে দেখে তার টেবিলে কাগজটা ফেলে দিয়ে চলে গেল। মেট্রন এসে কাগজটা দেখলেন। তাতে লেখা রয়েছে, ধোবিখানায় যাবার ট্রাকটা ভালোভাবে তল্লাশি করলে ভালো হয়। মেট্রন লেখাটা দুবার পড়লেন। তলায় কারো সই নেই। কেউ কি তাকে বোকা বানাবার চেষ্টা করছে নাকি? যাই হোক না কেন, ঝুঁকি নিয়ে লাভ নেই। টেলিফোন তুলে মেট্রন বললেন, পাহারাদার সুপারকে দাও। 1:15। তুমি কিছু খাচ্ছ না কেন? আমি বলল, আমার থেকে স্যান্ডউইচ খাবে? না, আমাকে বিরক্ত করো না অ্যামি, আমার মন ভালো নেই। এই কথা বলে ট্রেসির মনে হলো এতটা কড়া না হলেই হয়তো ভালো হতো। অ্যামি খাওয়া বন্ধ করে জানতে চাইল, তুমি কি আমার ওপর রাগ করেছ? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। অ্যামিকে জড়িয়ে ধরে হঠাৎ হু হু করে কেঁদে ফেলল ট্রেসি। বলল, না না, আমি তোমার ওপর কি রাগ করতে পারি? আর খাবো না, চলো বল খেলি। পকেট থেকে রবারের বলটা বের করলো অ্যামি। 1:16। আগেই বেরিয়ে পড়া উচিত ছিল ট্রেসির। ওই ঘরটায় যেতে এখনো 15 মিনিট সময় লাগবে। অ্যামিকে একলা ফেলে সে কি করে যাবে? হঠাৎ ট্রেসি দেখল তার মতো বিশ্বাসী কয়েকটি কয়েদি মাঠে কাজ করছে। সঙ্গে সঙ্গে সে মনস্থির করে ফেলল। অ্যামি তখন অধৈর্য হয়ে চিৎকার করছে, আমার সঙ্গে বল খেলবে না ট্রেসি? হ্যাঁ খেলবো অ্যামি, আমি তোমাকে একটা নতুন খেলা শেখাবো। ট্রেসির এই কথা শুনে অ্যামি চঞ্চল হয়ে উঠল। ছোট্ট শিশু সে। পৃথিবীর দুঃখ, শোক, সন্তাপ এখনো পর্যন্ত তাকে স্পর্শ করতে পারেনি। এখনো সে স্বপ্নরাজ্যের বাসিন্দা হয়ে থেকে গেছে। কি নতুন খেলা? অধীর আগ্রহে অ্যামি জানতে চাইল। আজ দেখা যাক কে কত দূরে বল ছুঁড়তে পারে। আগে আমি বল ছুঁড়ি, তারপর তুমি ছুঁড়বে। এই কথা বলতে বলতে ট্রেসি কয়েদিরা যেদিকে কাজ করছিল সেদিকে লক্ষ্য করে বলটা ছুঁড়ে দিল। কি মজা, তুমি কত দূরে ছুঁড়েছ? যাই, আমি বলটা নিয়ে আসি, তুমি কিন্তু এখানেই থাকবে। ট্রেসি ছুটতে লাগলো। 1:18। সময় অত্যন্ত দ্রুত পিছলে যাচ্ছে। মুক্তির ঘণ্টা সে শুনতে পাচ্ছে। মাত্র আর কয়েকটা মিনিট। তারপর মুক্ত পৃথিবীর বাসিন্দা হয়ে যাবে সে। শুনতে পেল অ্যামি তার নাম ধরে ডাকছে, কিন্তু ওদিকে তাকালে মুক্তির পথ বন্ধ হয়ে যাবে। একজন ট্রাস্টি জানতে চাইল, কি হয়েছে, এমনভাবে ছুটছ কেন? না কিছু না, ওই যে ছোট্ট মেয়েটি, ওকে দেখতে পাচ্ছ কি? প্লিজ তোমাদের মধ্যে কেউ একজন ওর দিকে নজর রাখবে। খুব জরুরি একটা কাজ আছে আমার, আমি এক্ষুনি আসছি। আবার নিজের নামটা শুনে ট্রেসি ঘুরে দাঁড়ালো। পুকুরের চারপাশে যে পাথরের দেওয়াল, তারই একটার ওপরে উঠে দাঁড়িয়েছে অ্যামি। হাত তুলে ডাকছে ট্রেসিকে। ট্রেসি বুঝতে পারল এখনই চোখের সামনে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। সে বলল, অ্যামি নেমে পড়ো। ট্রেসির চোখের সামনে সেই বিপদটা ঘটে গেল। ব্যালেন্স হারিয়ে অ্যামি পুকুরের জলে পড়ে গেল। হায় ভগবান! ছুটতে ছুটতে ট্রেসি থমকে থেমে দাঁড়াতে বাধ্য হলো। তার হৃৎপিণ্ডের স্পন্দন আরো দ্রুততর হয়েছে তখন। সে ভাবল, হায়, পালাতে গিয়ে আমি একটা খুন করলাম। মনের সঙ্গে শুরু হয়েছে দ্বন্দ্ব। বিবেক বলছে এখনই তাকে পুকুরের ধারে চলে যেতে। ছোট্ট মেয়েটা শুধু তাকে ভালোবেসে এইভাবে মৃত্যুকে আলিঙ্গন করবে। ট্রেসি আজ হৃদয়হীনা রমণীর মতো সবকিছু দেখবে। যুক্তি বলছে, না, পালাবার এমন সুযোগ আর কখনো পাবে না সে। অন্য কোনো ট্রাস্টি না হয় মেয়েটাকে জল থেকে উদ্ধার করুক, আগে নিজের প্রাণ বাঁচাতে হবে, তারপর অ্যামির কথা ভাববো। ট্রেসি ছুটতে শুরু করলো। ট্রাস্টিরা ওকে ডাকছিল, কিন্তু কারোর শব্দ তখন ট্রেসির কানে পৌঁছচ্ছে না। তখন তার পা থেকে জুতো খুলে গেছে, সে জানে না।
শেষ অবধি সে দেওয়ালের কাছে পৌঁছে গেল। নিচে, অনেকটা নিচে গভীর জলে হাত পা ছুঁড়ে ভেসে থাকার শেষ চেষ্টা করছে অ্যামি। এক মুহূর্তের জন্য দ্বিধা না করে ট্রেসি পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ল। সহসা তার মনে হলো, হে ভগবান, আমি তো সাঁতার জানি না। 11 নম্বর অধ্যায় এখানেই শেষ হলো। ফিরে আসছি 12 অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।